নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এবং এই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসা এবং যে চিকিৎসায় আজকে যে কোনো রকম জটিল রোগ থেকে মানুষ বেরিয়ে আসতে পারছেন এবং নির্মূল হতে পারছেন। এই শব্দটি এই জন্যই বললাম কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্ট পদ্ধতি যা একেবারে রুটে গিয়ে ট্রিটমেন্ট করে আপনার সমস্যার সমাধান কিন্তু করছে। আপনি সুস্থ থাকতে গেলেও এনবিপির হাত ধরছেন, আপনি অসুস্থ হলেও এনবিপির হাত ধরছেন, কারণ আলটিমেটলি এনবিপির হাত ধরে মানুষ সুস্থ জীবনযাপনের পথেই কিন্তু আসছেন। আমরা বিষয়বস্তু কেন্দ্রিকভাবে এগোই ঠিকই, তবে ফোন কলস নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার ওপর যারা ভুগছেন, দীর্ঘ চিকিৎসা করছেন বিভিন্ন প্যাথির, কিন্তু কোনো রকম কোনো সুস্থতার জায়গা আসতে পারছেন না, একটা পার্মানেন্ট জায়গা আসতে পারছেন না, সেখান থেকে কিভাবে আপনারা বেরোবেন প্রশ্ন তো থাকেই আপনাদের, সেগুলো তো প্রশ্ন করবে বিভিন্ন রোগ নিয়ে। আজকে আমাদের প্রশ্ন যে বিষয়বস্তু তা হচ্ছে সার্কয়েডোসিস, এবং এটা কি রোগ, আমরা এই রোগটি সম্বন্ধে আলোচনা করব, কারণ আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে হটসিটে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে কথা বলতে, এবং এই রোগটি কি, রোগটি কেন হয় এবং এর থেকে কী সমস্যা তৈরি হতে পারে, সবথেকে বড় কথা কীভাবে আমরা আয়ুর্বেদের হাত ধরে এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবো। আর আপনারা অন্যান্য রোগে যারা ভুগছেন ফোন করুন, আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার, যেহেতু ডক্টর ভট্টাচার্য লাইভে রয়েছেন, কথা বলতে ফোন করুন 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন আমার জিজ্ঞাসা নিয়ে। একদম ডক্টর ভট্টাচার্যের কথা যাবো যে আজকে যে রোগটি রয়েছে এই রোগটি সম্বন্ধে আমরা কিন্তু একেবারেই অজানা সাধারণ মানুষ। হ্যাঁ, সার্কয়েডোসিস এরকম একটি রোগ, মানে আপনার হয়তো সচরাচর আমরা এরকম পেশেন্ট আমরা পাই না, কিন্তু যদি আপনার এই সার্কয়েডোসিস আপনার দুরকম হতে পারে, একটা আপনার এক্সটার্নালিও হতে পারে বা ইন্টারনালিও হতে পারে। যদি আপনার ইন্টারনালি হচ্ছে, মানে আপনার যদি কোনো অর্গানকে অ্যাফেক্ট করে, সাপোজ আপনার লাংস, হার্ট, কিডনি এগুলোকে বা আপনার নার্ভ যদি অ্যাফেক্ট করে, তাহলে সেটা পরবর্তী সময় অনেক দিন ধরে থাকতে থাকতে সেটা আপনার একটা ফ্যাটাল কন্ডিশন আপনার সৃষ্টি হতে পারে। তো সার্কয়েডোসিস অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে লিম্ফ নোডস যেগুলো রয়েছে তার মধ্যে সেল মানে কোষগুলো একত্রিত হয়ে গিয়ে একটা গুচ্ছ আকার একটা উৎপন্ন করে, সেখান থেকে একটা আপনার লাম্প মতো সৃষ্টি হতে পারে। যদি আপনার স্কিনের মধ্যে হয় বা আপনার স্কিনের যে লেয়ারগুলো রয়েছে তার মধ্যে যদি হয়, সেটা আপনি বাইরে থেকে দেখতে পাবেন বা বুঝতে পারবেন। বা আপনার স্কিনে যদি একদম ভেতরের লেয়ারে হচ্ছে, তো বাইরের দিকে আপনার র্যাশেসের মতো থাকবে, লালচে লালচে রেড কালারের র্যাশেসের মতো থাকবে। আর যদি আপনার ইন্টারনালি কোনো অর্গানের মধ্যে হচ্ছে, সাপোজ আপনার লাংসের মধ্যে হচ্ছে, লাংসের মধ্যে আপনার অনেকগুলো সেল একত্রিত হয়ে একটা গুচ্ছ আকার তৈরি করছে, সেটাকে আমরা গ্র্যানুলোমা বলে থাকি। তো সেরকম আপনার যদি এরকম লাংসের মধ্যে ছোপ ছোপ আপনার দেখা যায়, আপনার এক্সরে রিপোর্টে যেরকম ছোপ ছোপ রয়েছে, তো সেটা কিন্তু আপনার সার্কয়েডোসিস হতে পারে। সার্কয়েডোসিস অনেক দিন ধরে আপনার লাংসে যদি থেকে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আপনার ফাইব্রয়েডের সমস্যা চলে আসতে পারে, আপনার পালমোনারি ফাইব্রয়েডোসিস আমরা যেটাকে বলে থাকি, সেই সমস্যা আপনার হতে পারে। আপনার কিডনি বা হার্টের মধ্যে হলে আপনার সেল ড্যামেজ হতে হতে আপনার কিডনি বা হার্ট আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। নমস্কার। হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন। হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। নমস্কার। এক মিনিট, আপনি টিভির আওয়াজটাকে কমিয়ে দিন। হ্যাঁ, ফোনে কথা বলুন। হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম দেবাশিস চক্রবর্তী। বয়স? বয়স আমার ওই 52। বলুন। হ্যাঁ বলুন। বয়স আমার ওই 53 এরকম হবে। বলুন, প্রশ্ন বলুন। আমি ডাক্তারবাবু একে হালদারকে দেখাচ্ছি, আজ 1.5-2 মাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে ডাক্তারবাবু ওষুধ খেয়ে এই সপ্তাহে আমি খুব ভালো আছি। হ্যাঁ, তো কি যে ডাক্তারবাবু যে ওষুধগুলো আমায় দিয়েছে সেগুলো কি আমার বরাবরই খেতে হবে না মোটামুটি আর বন্ধ করে দিতে হবে? না, আপনার সমস্যাটা, আপনার কি রোগ হয়েছে, কি সমস্যা থেকে খাচ্ছেন সেটা বলুন। রোগ হয়েছিল ফ্যাটি লিভার, যেটা বলে আর কি, ফ্যাটি লিভার। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনি শুনতে থাকুন। প্রথমত ধন্যবাদ বলবো যে আপনি আমাদের ট্রিটমেন্টে রয়েছেন, আপনি ভালো আছেন, সেটা আপনি সকলকে জানালেন। কিন্তু এবার বাদবাকি যেটা কথা, যেটা আপনার মেডিসিন আর চলবে কি চলবে না বা কীরকম কী অবস্থায় রয়েছে, তার জন্য আমি আপনাকে বলবো যে দেখুন, প্রত্যেকটা আপনার মেডিসিনে একটা কোর্স থাকে, আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি বা রিপোর্ট ভিত্তিক একটা আমরা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি। তো আপনার যা রিপোর্টসে খারাপ ছিল তার জন্য আপনার মেডিকেশন চলেছে, এবার একটা পার্টিকুলার টাইমের পর আপনাকে আমরা আবার রিপোর্টস করাবো যে যেটা খারাপ ছিল
সেটা এখন কীরকম জায়গায় আছে, ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে, কীরকম কী জায়গা আছে সেটাও আমরা আপনার দেখব। তো আমি আপনাকে বলবো যে যেহেতু আপনি অলরেডি আমাদের ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, ডক্টর হালদারের সাথে আপনি কনসালটেশনের মাধ্যমে থাকুন, ওনার সাথে যোগাযোগ রাখুন, উনি আপনাকে যেরকমভাবে অ্যাডভাইস দেবে, যা করতে বলবে, যেটা খেতে বলবে, যা টেস্ট করতে বলবে, আপনি সেরকমভাবেই আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার সারা জীবন ওষুধ খাওয়ার কোনো দরকারই হবে না, কিন্তু সমস্যাটা সারলো কিনা সেটা কিন্তু জানতে হবে। একদমই তাই। ধন্যবাদ আপনাকে। এবং আপনি সুস্থ হচ্ছেন, আমি জাস্ট অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে রুটে গিয়ে এনবিপি ট্রিটমেন্ট করে, যার জন্য দেখুন বেশি দিন বোধহয় উনি ট্রিটমেন্ট করেননি, সম্ভবত ডক্টর হালদারকে দেখিয়েছেন যে এই কদিনের মধ্যে উনি কিন্তু বুঝতে পারছেন রেসপন্স কতটা আমি ভালো হচ্ছি। আজকে যে রোগটা নিয়ে কথা বলছি, এই সার্কিওডোসিস, এইটার নর্মালি যেটা আমরা ছবিও স্ক্রিনে দেখছি যে একটা মানে অদ্ভুতভাবে হাড় পিসের মতন একটা দেখতে লাগছে বাইরে থেকে, যে আমরা ছবিটা দেখছিলাম, তার মানে আউটসাইড মানে একদম মানে আউটার ওয়ালে যখন হচ্ছে তখন এরমই দেখতে হয়। একদম আপনার স্কিনের মধ্যে যদি এটা এফেক্ট করে, স্পেশালি লিম্ফ নোডস যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি এফেক্ট করে, আপনার স্কিনের মধ্যে লাল রঙের র্যাশ মতো দেখা যাবে, সেরকম একটু উঁচু হয়ে থাকে গ্র্যানুলস, যেহেতু আমরা বলছি মানে একটু আপনার উঁচু হয়ে থাকবে, বা সেই জায়গাটার মধ্যে আপনার রেডনেস থাকবে, কোনো ধরনের আপনার হয়তো সেখানে ইরিটেশন বা ইচিং হওয়া বা ব্যথা হওয়া এগুলো কিছু আপনার অনুভব হবে না, কিন্তু আপনি হয়তো দেখবেন আপনার হাতে পায়ে লাল লাল এরকম জায়গায় জায়গায় ছোপ ছোপ মতো হয়ে আছে, বা সেটা আপনার উঁচু ঢিপির মতো হয়ে আছে, যেহেতু আপনার সেলগুলো একত্রিত হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা এরকম উঁচু হয়ে থাকতে পারে। হয়তো আপনার কোনো ধরনের কোনো ইরিটেশন আপনি বুঝতে পারবেন না, এর জন্য আপনি হয়তো সেটাকে এতটা আপনি গ্রাহ্য করবেন, আপনি ভাববেন হয়েছে ঠিক আছে ঠিক হয়ে যাবে, বা আমি হয়তো চোট লাগার থেকে হয়েছে, কিন্তু সেটা কিন্তু আপনার সার্কোইডোসিসের মতো সমস্যা হতে পারে। কিছুটা এটা জেনেটিক, যদি ফ্যামিলিতে এরকম কারো সমস্যা থাকে সেটা আপনার জিনগতভাবে পরবর্তী আপনার বংশের মধ্যে সেটা কিন্তু আসতে পারে, কিছুটা ক্ষেত্রে এটা জেনেটিক। আর এটা কিন্তু আপনার শুধুমাত্র যে স্কিনে বা আপনার লিভার বা আপনার ফুসফুসে এফেক্ট করছে এরকমই নয়, এটা কিন্তু আপনার চোখকেও এফেক্ট করতে পারে, আপনার চোখের মধ্যেও কিন্তু এই সমস্যাটি আসতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে চোখের একদম এদিকের একদম কোণাতে আপনার রেডনেস রয়েছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে দেখবেন আপনার কিছু উঁচু উঁচু কিছু স্কিনের মতো দেখা যাচ্ছে, এরকমও অনেক পেশেন্টকে দেখা যায়। তো সেটা আপনার সার্কোইডোসিসের মতো সমস্যা হতে পারে। অনেক দিন ধরে যদি আপনার ট্রিটমেন্ট না হয়, আস্তে আস্তে আপনার চোখের যে পাওয়ার রয়েছে সেটা আপনার আস্তে আস্তে আপনার কমে যেতে পারে, আপনার রেটিনা ড্রাই হয়ে যেতে পারে। তো এতটা দূর যাতে সমস্যাটা না এগিয়ে, যখন চোখ না থাকলে আপনি কোনোটাই কিছু করতে পারবেন না। তো যে কোনো ধরনের এরকম সমস্যা হলে, যে চোখ আপনার লাল হয়ে থাকছে কোনা দিয়ে, বা জায়গাটা ফুলে আছে, আপনি স্কিনের মতো কিছু জিনিস দেখতে পাচ্ছেন তার মধ্যে, তো অবশ্যই একটু ডক্টরের কনসাল্ট করার কিন্তু প্রয়োজন রয়েছে। আসবো আবার। হ্যালো, আমি অভিজিৎ ভট্টাচার্য বলছি আসানসোল থেকে। বয়স? 44। বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার এই গত 15 দিন ধরে এখন একটা অনুভব করছি যে আমার না হিপ মাসেলটা মনে হচ্ছে যে একটু ডাউন। এটা কিন্তু বরাবরই আমি দেখি আমার বাঁ দিক, আমি যে জুতোটা পরি আমার বাঁ দিকের গোড়ালিটার উপরই বেশি চাপ পড়ে, হ্যাঁ, মানে ওয়ান সাইড হেলে থাকি। এখন হচ্ছে কি, যেটা আমি ফিল করছি যে একদম মানে হাঁটতে পারছি না, পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে বাঁ দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, যেটা বয়স্ক মানুষরা দেখবেন তো একটু মানে কি বলবো দুলে দুলে হাঁটে, আমার অবস্থা ঠিক সেরকম টাইপের হচ্ছে। তবু কিন্তু হচ্ছে মানে একটু লেগ সাইড ঘেসেই আমাকে মানে একটু কাজ করেই হাঁটতে হচ্ছে, হ্যাঁ, যার ফলে হচ্ছে কি আমার হাঁটুর উপরও খুব ব্যথা, আর কোমরের লেগ সাইডেই আমার এই তেল বোনের কাছে খুব ব্যথা। তো কাইন্ডলি এটা যদি বলতেন যে এই ব্যাপারে কি করা যায়, এবং যদি কি এক্সরে করবো সেটা যদি নামটা ক্লিয়ারলি মেনশন করতেন। আচ্ছা, প্রথমত তো আপনার কোমরের একটা এক্সরে করতে হবে, ঠিক আছে? আপনার একটা লাম্বার স্পাইনের একটা আপনি এক্সরে করান, সেটা আপনার এপিলেট্রাল দুটো রকম ভাবেই হবে। আরেকটা হচ্ছে আপনার পেলভিক রিজিয়নের একটা এক্সরে রিপোর্ট আপনাকে করতে হবে। আপনার তাহলে আপনার হাড় থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা, হাড়ের ক্ষয় পাচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। আর আপনার যেটা বলছেন যে আপনার মাসেলের মধ্যে আপনার একটা প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু আপনার মাসকুলার ডিস্ট্রফির জন্য হতে পারে। তো একটুখানি আগে আপনার একটা এক্সরে রিপোর্ট করান, কোমরের এক্সরে করবেন, যেটা আমি এলএস একটা এক্সরে করতে বললাম, একটা পেলভিক রিজিয়নের একটা এক্সরে রিপোর্ট করাবেন। এই দুটো রিপোর্ট আপনি কাইন্ডলি একটু করে নিন। এই মাসের 6 তারিখে মানে এই আসছে স্যাটারডে আমাদের আসানসোলে কিন্তু চেম্বার রয়েছে, আমাদের যে ডিরেক্টর স্যার ডক্টর বিশর্মা উনি থাকবেন সেখানে। আপনি যদি রিপোর্টসগুলো করে নিতে পারেন, একটু আপনি কষ্ট করে রিপোর্টসটা করে আমাদের যে চেম্বার রয়েছে সেখানে এসে একটু স্যারকে দেখাতে পারেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে নেবেন। আর আপাতত আপনি কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস আপনি
তুলবেন না। যদি আপনি বাইক বা স্কুটি এসব যদি আপনি চালান, তাহলে এখন কয়েকটা দিন একটু অ্যাভয়েড করুন আপনি সেই জিনিসটা, কারণ এই জার্কিং থেকেও কিন্তু আপনার এই ব্যথার সমস্যাটা বাড়তে পারে। তো একটু বলবো আপনি যোগাযোগ করুন, কি করতে হবে, কীভাবে কি আপনি যোগাযোগ করবেন সেটা সবটাই আপনি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর আসানসোলে চেম্বার করছেন ডক্টর বি শর্মা, সুতরাং উনি নিজেই থাকছেন ডিরেক্টর অফ এনবিপি। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি ট্রিটমেন্ট করালে তার রিপোর্টস যেহেতু ডক্টর ভট্টাচার্য বললেন রিপোর্টস নিয়ে আপনি কমিউনিকেট করতে পারেন। যখন প্রসঙ্গ উঠলাম একটুখানি চেম্বার্স বলে দিয়ে চট করে আবার আমরা আলোচনায় ফিরবো। 4 সেপ্টেম্বর চেম্বার রয়েছে বনগাঁয়, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য সেখানে থাকছেন। 5 সেপ্টেম্বর চেম্বার ক্যানিংয়ে রয়েছে, থাকছেন ডক্টর আর দে। 6 সেপ্টেম্বর আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা। 6 সেপ্টেম্বর বর্ধমান চেম্বার করছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। 6 সেপ্টেম্বর কৃষ্ণনগরে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 6 সেপ্টেম্বর মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর বহরমপুর থাকছেন ডক্টর বি শর্মা। 7 সেপ্টেম্বর দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 7 সেপ্টেম্বর কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 9 সেপ্টেম্বর হেরিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 10 সেপ্টেম্বর মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 12 সেপ্টেম্বর আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 13 সেপ্টেম্বর শিলিগুড়িতে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 13 সেপ্টেম্বর খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 13 সেপ্টেম্বর বাঁকুড়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 14 সেপ্টেম্বর আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা। 14 সেপ্টেম্বর শিলচর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 14 সেপ্টেম্বর গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 14 সেপ্টেম্বর পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 14 সেপ্টেম্বর কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী। 15 সেপ্টেম্বর ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 15 সেপ্টেম্বর ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 16 সেপ্টেম্বর দিল্লি থাকছেন ডক্টর এ হালদার। আর 21 সেপ্টেম্বর 21 সেপ্টেম্বর নিউ আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 28 সেপ্টেম্বর অর্থাৎ 28 সেপ্টেম্বর জামশেদপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 10 অক্টোবর একদম অক্টোবর মাসে বলছি, তিনটি ডেট বলবো, দুটো ডেট বলবো। 10 অক্টোবর হলদিয়াতে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 13 অক্টোবর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। সেপ্টেম্বরে 19 তারিখে একটা চেম্বার রয়েছে রায়গঞ্জে। 19 সেপ্টেম্বর রায়গঞ্জে চেম্বার করছেন কিন্তু ডক্টর এস ঘোষাল। এছাড়া আপনারা জানেন যে এনবিপির যে হেড অফিস রয়েছে তা মধ্যমগ্রামে রয়েছে। কলকাতার দিকে কলকাতায় চেম্বার রয়েছে হাতিবাগানে, ল্যান্সডাউন, আমতলা এবং খিদিরপুর। হাওড়ায় চেম্বার শিবপুর, বালুটিকুড়ি বাজার এবং বেলুর। আর অ্যাপয়েন্টমেন্ট ফোন নম্বর যাচ্ছে হচ্ছে 9830235527, 9830235537। এই দুটি নাম্বার অ্যাপয়েন্টমেন্ট নাম্বারসে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আমরা চলে যাবো আপনাদের আলোচনায়। সাইকোডিসিস যেটা আপনার খুব কম বয়সের মধ্যে সেরকমভাবে সেটা দেখা যায় না, একটু এজেডের মধ্যেই এই সমস্যাটা বেশি পরিমাণ দেখা যায়। এবার আপনার যদি এই সমস্যাটা আপনার যে ইন্টারনাল অর্গান যেগুলো রয়েছে তার মধ্যে যদি এফেক্ট করে, তো প্রত্যেকটা অর্গানেই কিন্তু আপনার যেহেতু সেলগুলো একত্রিত হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার ওই জায়গাটার মধ্যে একটা ফাইব্রয়েড সৃষ্টি হওয়ার কিন্তু একটা প্রবণতা আসতে পারে। তো এই ফাইব্রয়েড থেকে পরবর্তী সময়ে সেটা ক্যান্সারাসও হতে পারে। প্রত্যেকটা টিউমার বা ফাইব্রয়েডই যে আপনার ক্যান্সারাস হবে সেরকম নয়, কিন্তু কিছু কিছু ফাইব্রয়েড আবার ক্যান্সারাসও হতে পারে। লাংসের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ এই সমস্যাটি দেখা যায়। বাদবাকি আপনার কিডনি বা হার্ট সেগুলো কিন্তু সেমভাবেই কিন্তু আপনার এফেক্টেড হতে পারে। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পাঁচলা রানীহাটি থেকে বলছি। কে বলছেন? রাখি পড়লে। বয়স? 38 বছর। বলুন কি প্রশ্ন? আমার গ্যাসের প্রবলেম। আমার পায়খানা ক্লিয়ার হয় না। এবার এমনি খেয়ে যায় কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না, যার জন্য এবারে বুকের কাছে দেখবো একবার ধাক্কা দিচ্ছে, একবার দেখবো কোমর পেটের এই বাঁ দিকটা ব্যথা হয়, পায়খানাটা ক্লিয়ার হয় না। আচ্ছা, তো এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে আপনার? আমার এই সমস্যাটা ছোটবেলারই সমস্যা। আমি আগে ওষুধ খেয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। ছোটবেলার প্রবলেম, এখন যেন দেখছি বেশি হচ্ছে। পায়খানাটা ক্লিয়ার হওয়ার জন্য ফ্রুটি খাই, এবারে তাতেও দেখতে পাই যে সেরকম যে ক্লিয়ার ভাবে হচ্ছে সেটাও হয় না।
এবারে সেই একটা আয়ুর্বেদিকেরই একটা খাই, কায়ন চূর্ণ নাম বলতে হবে না, আপনি সমস্যাটা বলুন। হ্যাঁ বলুন। তখন পেটটা হালকা লাগে, নাহলে আমার পটি হয়তো খাবার খেয়েই যাচ্ছি 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, পটিই হবে না, পটি পায় না। আচ্ছা আচ্ছা, তো দেখুন এটা তো একটা খুব বড় সমস্যায় আমি বলবো, কারণ আপনি বলছেন আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনার পেট পরিষ্কার হচ্ছে না, তো খাবারগুলো আপনার যাচ্ছে কোথায়? তো একটুখানি আপনার দেখুন আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা রয়েছে সেটার মধ্যে আপনার একটু সমস্যা রয়েছে, যার জন্য আপনার হয়তো আপনি খাবার যেটা খাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের শরীরের মধ্যে ছড়ায় না, যেটুকু পরিমাণ নিউট্রিশনের দরকার সেটা আমাদের শরীরে চলে আসে, বাদবাকিটা কিন্তু এক্সক্রিয়েটা হিসেবে আমাদের স্টুলের সাথে বেরিয়ে যায়। এবার সেটা যদি আপনার পেট যদি পরিষ্কার না হয় সেখান থেকে কিন্তু আপনার গা হাত পা ব্যথার সমস্যা আপনার শুরু হবে, বা আপনার স্কিনের সমস্যা আপনার শুরু হবে, আর এর থেকে কিন্তু আপনার একটা আমবাতের সৃষ্টিও হতে পারে, যেটা আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে জানি। তো আপনাকে বলবো যে আপনি এখন থেকেই শুরু করুন ঈষদুষ্ণ গরম জল খাওয়া, সারাদিন মোটামুটি 3 থেকে 3.5 লিটার জল খাবেন, কিন্তু সেটা চেষ্টা করবেন হালকা গরম জল খাওয়ার। আর একটু আপনি যেরকম খাওয়া দাওয়া করছেন সেরকম আপনি করুন, কিন্তু ফাইবার জাতীয় খাবার একটু আপনি বেশি করে খাবেন। ফাইবার মানে আপনার ধরুন সবুজ শাক বেশি করে খান, বা যে ফলগুলো আপনি খোসা সমেত খেতে পারবেন সেগুলো আপনি খোসা সমেত খাবেন, যেমন আপেল, শসা, খোসা সমেত এগুলো খাবেন, এর মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। তো আপাতত আপনি আপনার খাদ্য তালিকাটাকে এরকমভাবে একটু আপনি পরিবর্তন করুন, আর প্রত্যেক দিন আধা ঘন্টা সময় বার করুন, ওই সময়টায় আপনি একটু এক্সারসাইজ করুন, যোগা প্রাণায়াম ব্যায়াম যেটা আপনি করতে চান সেটা একটু আপনি অবশ্যই করবেন। আর এরপরও যদি আপনার মনে হয় যে না আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনার বাড়ির কাছাকাছি আমাদের অনেক কটা চেম্বার আপনি পেয়ে যাবেন, যেটা আপনার সুবিধা হবে আপনি সেই চেম্বারে এসে দেখা করতে পারবেন একেবারে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কাজল মন্ডল বলছি দমদম থেকে। বয়স? বয়স 40। বলুন। হ্যাঁ আমার মানে সমস্যা হচ্ছে মানে হাত বাসন বা জল ঘাটার কাটাকুটি পরে হাতের আঙুলে মানে লাল হয়ে যায়, মানে চুলকায়, গ্যাস টাইপের বেরোয়। হাতের আঙ্গুলের মাঝখানে এটা হচ্ছে না আঙ্গুলগুলোর মধ্যে হচ্ছে? আঙুলগুলোর মাঝখানে হচ্ছে। আচ্ছা, তো দেখুন এটা আপনার ফাঙ্গাল ইনফেকশন রয়েছে। অতিরিক্ত জল ঘাটাঘাটি করলে, বা আপনি যদি নোংরা জল হয়ে গেল, বা আপনি হয়তো বাগান টাগানের কাজ করছেন, তো সেখান থেকে আপনার কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। তো আপনাকে বলবো প্রথম কথা হচ্ছে এর থেকে যদি আপনাকে বাঁচতে হয় হাত শুকনো রাখতে হবে। এবার আপনি বলবেন তাহলে আপনি কাজ করবেন কিভাবে? গ্লাভস ব্যবহার করুন, আপনি গ্লাভস পরে তারপর কাজ করবেন। আপনি ওই বাসন ধোয়ার সাবান বা কাপড় ধোয়ার সাবান এগুলো খালি হাতে আপনি ধরবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা আরও বেশি বাড়বে। আস্তে আস্তে আপনার যেরকম এই আঙুলের মাঝখানে আপনার ইনফেকশন হচ্ছে, এখন চুলকোচ্ছে বা এরকম সাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু এখানে সম্পূর্ণ ঘা হয়ে যাবে আপনার এই জায়গাটা। তো তার জন্য এখন থেকে একটু আপনাকে সচেতন হতে হবে, হাত পরিষ্কার রাখবেন আর শুকনো রাখবেন, ড্রাই রাখুন যাতে ভেজা না থাকে। যত বেশি ভেজা থাকবে ততই কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশন বাড়তে থাকবে। হাতে হচ্ছে, তারপর দেখবেন পায়েও আপনার হচ্ছে। তো হাতটাকে আপনি একটু পরিষ্কার রাখবেন, শুকনো রাখবেন আর গ্লাভস ব্যবহার করুন। হ্যালো। হ্যালো নমস্কার, কে বলছেন? আমি বাটানগর থেকে পাপিয়া দত্ত বলছি। বয়স? আমার বয়স হচ্ছে 28। বলুন। আমার মানে সকাল থেকে না মানে গোড়ালিটা খুব ব্যথা হয়, মানে ঘুম থেকে উঠবো, সকালে নামবো, পা ফেলতে পারি না, দুটো পা, সেহেতু খুব মানে মানে অতিরিক্ত ব্যথা হয়, এখনো যেরকম ব্যথা আছে, এটাই প্রবলেম আমার। তো কোনো রক্ত পরীক্ষা কিছু করিয়েছেন আপনি? না না, রক্ত পরীক্ষা কিছু করাইনি, এই 1-2 সপ্তাহ হলো এরকম হচ্ছে, তো এমনি মালিশ ফালিশ লাগায়। আচ্ছা, দেখুন আপনার যদি এরকম ঘুম থেকে উঠে আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে, আপনার তার জন্য দুটো কারণ হতে পারে। এক, যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, আর যদি আপনার ভিটামিন D3 মাত্রা যদি আপনার মধ্যে কম থাকে। তো এই দুটো পরীক্ষা আপনাকে অবশ্যই করতে হবে। একটা আপনি ইউরিক অ্যাসিডের রিপোর্ট করান, আর ভিটামিন D3 B12 তার একটা আপনি রিপোর্টস করান। তাহলে আপনার কি সমস্যা থেকে আপনার এই গোড়ালি ব্যথা হচ্ছে সেটা আপনার বোঝা যাবে। এবার কোন কারণে আপনার ব্যথা হচ্ছে আগে সেটাকে বুঝতে হবে। এমনিতেই তো আপনার কোনো তেল মলম লাগালে ওটা আপনার সারবে না, যদি আপনার সেটা ভেতর থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু আপনি জল গরম করে তার মধ্যে কিছুটা নুন দিয়ে আপনি পাটা আপনি গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখুন, তাহলে আপনি কিছুটা আরাম পাবেন এর থেকে। আর একটু ব্লাড টেস্টটা আমি আপনাকে করতে বলবো, রিপোর্টটা করে, আর যদি আপনি মনে করেন যে না আমি এর চিকিৎসাটা করতে চাই, বা আপনার
খুব সমস্যা হচ্ছে এটা নিয়ে, তাহলে একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে আপনি এসে দেখা করতে পারবেন। বাটানগর থেকে বলছেন? আপনি একটুখানি হেল্পলাইনে ফোন করুন 9830235527, 9830235537, দুটি হেল্পলাইন দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাচ্ছে এই নাম্বারে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, আমরা যাব। এবার আমি বলবো যে এই যে চিকিৎসা, কারণ আমরা যখন এই রোগটা হচ্ছে আমরা নর্মাল লাম্প হিসেবে হয়তো রেখে দিচ্ছি, এরকম অনেক মানুষও তো রয়েছে আউটসাইডে হচ্ছে, তখন গিয়ে এটা মানে ক্যান্সারাসও হয়ে যেতে পারে, এখন যেটা শুনলাম এই জায়গায় পৌঁছে যেতে পারে, বাট এটার একটা প্রপার নিশ্চয়ই ট্রিটমেন্ট রয়েছে। অবশ্যই ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, কারণ এটা আপনার যে চ্যানেলগুলো আপনার শরীরের মধ্যে, লিম্ফ নোডস মানে কি, তার মধ্যে আমাদের যে ব্লাড ফ্লো হচ্ছে তার মধ্যে আমাদের, তো এই লিম্ফ নোডসগুলোর মধ্যে আপনার অবস্ট্রাকশন হচ্ছে, যখন কোষগুলো এসে জমা হচ্ছে ওই জায়গাটায় গ্র্যানুলোমা তৈরি করছে, তো লিম্ফ নোডসগুলোর মধ্যে অবস্ট্রাকশন হচ্ছে। এই অবস্ট্রাকশনটাকে যদি ক্লিয়ার করা যায় তাহলে আপনার এই সমস্যাগুলো আসবে না, সেটা আপনার কোনো ভেতরের অর্গানের মধ্যে হোক বা আপনার স্কিনের মধ্যে হোক। তো অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে, আর এর জন্য খুব সুন্দর একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি, যেখানে বডি ডিটক্সিফিকেশন করা হয়, প্রত্যেকটা চ্যানেল ক্লিয়ার করা হবে আপনার এর মাধ্যমে। তো আপনার পঞ্চকর্মা থেরাপির মাধ্যমেও কিন্তু আপনার এই সমস্যাটার সুন্দর একটা সমাধান রয়েছে, আর ওরাল মেডিকেশন তো অবশ্যই রয়েছে তার জন্য। একদমই তাই, এবং প্রপার টাইমে চিকিৎসা করাটা কতটা জরুরি। বেসিক্যালি তো আমরা এটা খুব ব্যথা হওয়া বা এগুলো তো কোনো বিষয় সিমটম বোধহয় দেখা যায় না। সিমটমসের মধ্যে আপনার খুব বেসিক আর জেনারেল সিমটমস দেখতে পাওয়া যায়, হয়তো আপনার বারে বারে আপনার মধ্যে জ্বর আসছে, বডি ওয়েট আপনার কমে যাচ্ছে, বা আপনার হয়তো খাওয়ার ইচ্ছে থাকছে না, বা খেলেই আপনার বমি হয়ে যাচ্ছে, আপনার সবসময় একটা ফ্যাটিগনেস থাকবে আপনার মধ্যে। তো এগুলো খুব জেনারেল, আমরা হয়তো জ্বর হলেও আমাদের এরকম সমস্যা দেখা দেয়, তো সেটা ডিফারেন্সিয়েট করাটা খুব কঠিন। বেসিক্যালি এটা আপনার এক্সরে রিপোর্ট, চেস্ট এক্সরে রিপোর্ট থেকে আপনার লাংসে সমস্যা হচ্ছে কিনা সেটা বোঝা যেতে পারে, বা এমআরআই রিপোর্ট থেকে আপনার বোঝা যেতে পারে, স্পেসিফিক কিছু ব্লাড টেস্ট রয়েছে সেখান থেকে আপনার এই সমস্যাটা বোঝা যেতে পারে। যদি আপনার স্কিনের মধ্যে লাম্প হয় সে তো আপনি চোখেই দেখতে পাচ্ছেন, কিন্তু ইন্টারনালি যদি আপনার এরকম কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু তার জন্য কিছু স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আপনার সেটা ডিটেক্ট হবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দীঘা থেকে জয়ন্ত মন্ডল বলছি। বয়স? 55। বলুন। আমার প্যারালিস হয়েছিল, হ্যাঁ, মানে স্ট্রোক প্যারালিস। আচ্ছা, একটা ডান হাত কাজ মানে আঙ্গুলগুলো নাড়তে পারে না, হাতটা নাড়তে পারে, আঙ্গুলগুলো নাড়তে পারে না, আর মুখে কথা বলতে কষ্ট হয় না, লেগে যায়, মানে জিভটা ঠিক মতন নড়াতে পারছি না। কার সমস্যা এটা? আমার কাজ, হ্যাঁ, আমি জয়ন্ত মন্ডল বলছি। আপনারই সমস্যা বলছেন? না না না, আমি জয়ন্ত মন্ডল বলছি, আমার কাজ। ঠিক আছে, হ্যাঁ বলুন, তারপরে? হ্যাঁ, কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছিল, রিপোর্টও করা হয়েছে, কিন্তু সুস্থ হচ্ছে না, ওই ডান হাতের আঙ্গুলগুলো নড়াতে পারছে না। আচ্ছা, ওনার স্ট্রোকটা কবে হয়েছিল? ওইগুলো হ্যাঁ 6 মাস হবে। 6 মাস আগে? হ্যাঁ। আচ্ছা, ওনার এখন একটা সাইড আপনি বলছেন যে অবশ বা দুর্বল হয়ে আছে, তাই তো? হ্যাঁ, হাঁটছে 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 কিন্তু মানে অবশ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আর কথা জড়িয়ে যাচ্ছে ওনার। হ্যাঁ, কথা জড়িয়ে যাচ্ছে, আর ডান হাতের আঙ্গুলগুলো হ্যাঁ, পুরো কাজ করছে। আচ্ছা, তো এখন আপনার মানে জিজ্ঞাসাটা কি, আপনি আমার থেকে কি জানতে চাইছেন? এইটা অনেক ভালো হবে কিনা একটু বয়সটা বলবেন, আপনি যার জন্য বলছেন ওনার একটু বয়সটা বলবেন। 55। 55। বেশ, দেখুন ওনার নিশ্চয়ই এখন প্রেশারের মেডিসিন চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপাতত দেখুন ওনার প্রেশারের মেডিসিনটা যেরকমভাবে চলছে সেরকমভাবে চলবে। ওনার একটা স্ট্রোক হয়েছিল, সিভিএস স্ট্রোক, যার থেকে ওনার হেমিপ্লেজিয়া মানে ডান দিকটা ওনার প্যারালাইসিস হয়ে গেছে, কথাও জড়িয়ে যাচ্ছে। এবার আপনার যেটা জিজ্ঞাসা যে এটা ঠিক হবে কিনা, দেখুন যদি 6 মাস আগের এটা সমস্যা হয়ে থাকে তাহলে খুব নতুন কেসটা আমি বলবো, তো অবশ্যই সেটা ঠিক হওয়ার জায়গা রয়েছে, কিন্তু তার জন্য একটু আপনাদের কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যে ওনাকে যদি নিয়ে আসা সম্ভব হয় খুব ভালো হবে, যদি ওনাকে না আনতে পারেন তাহলে ওনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলো নিয়ে এসে আমাদের চেম্বারে দেখা করবেন।
ওনার জন্য কিন্তু একটু পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন হবে, যেহেতু ওনার স্ট্রোক হয়েছে মানে কি, ওনার ব্রেনের ডান দিকে অবশ আছে মানে ওনার ব্রেনের বাঁ দিকের যে পার্ট রয়েছে সেটা একটু ওনার নিস্তেজ আছে, এখন ঠিকভাবে কাজ করছে না, সেখানে আপনার নার্ভ রাপচার হয়ে গেছে, ফেটে গেছে, রক্তক্ষরণ হয়েছে, এর জন্য ডান দিকের ওনার সমস্যা হচ্ছে। তো এই যে নার্ভের একটা প্রবলেম রয়েছে তার জন্য কিন্তু একটু থেরাপির প্রয়োজন রয়েছে, পঞ্চকর্মা থেরাপি হবে সেটা। আর তার পাশাপাশি ওনার কিছু মানে মেডিকেশনও হবে, ওরাল মেডিকেশন হবে, মোটামুটি আপনাকে 16 থেকে 20 সপ্তাহ আপনাকে দিতে হবে, তার মধ্যে উনি অনেকটা সুস্থ হয়ে যাবেন। দেখুন আমি বলবো না যে একদম আগের মতো 100% হয়ে যাবে, সেটা কখনো হয় না, যেহেতু একটা ওনার এফেক্ট হয়েছে তার কিছুটা তো থাকবে শরীরের মধ্যে, তবে অনেকটাই উনি নিজের কাজটা নিজে করতে পারবেন, বা কথা যে জড়িয়ে যাচ্ছে সেটাও ওনার ঠিক হয়ে যাবে, যেটা উনি স্ট্রেংথ পাচ্ছে না ওনার ডান হাত পায়ে সেটা ওনার অনেকটাই কিন্তু ফিরে আসবে। একটু বলবো যে আর দেরি করবেন না, যেহেতু সদ্য ওনার এই সমস্যাটা হয়েছে, একটু আপনার কাগজপত্রগুলো নিয়ে এসে আমাদের চেম্বারে একটু দেখা করবেন। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? বন্দনা দাস মোদক। হ্যাঁ, বন্দনা দাস মোদক, কোথা থেকে বলছেন আপনি? কমলপুর, বাঁকুড়া জেলা। বয়স? বয়স 50। বলুন, কি প্রশ্ন? এই মাথার যন্ত্রণা মাঝে মাঝে হয়। আচ্ছা, মাথার কি একটা সাইডে ব্যথা হয় না গোটা মাথাতেই ব্যথা হয়? গোটা মাথাটা মানে ভারী হয়ে যায়। আচ্ছা, আর ভারী হওয়ার পরে ব্যথাটা করে। শুধু মাথা ব্যথাই হয় না, তার সাথে বমি হওয়া বা বমি ভাব এগুলোও থাকে আপনার? না না, ওগুলো না, কিছু শুধু মাথা ব্যথা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা। আর চোখগুলো জ্বালা করে, চোখগুলো ভারী হয়ে যায়। আচ্ছা, দেখুন আপনি না আগে একটু আপনার চোখের পাওয়ারটা টেস্ট করান। আপনার যদি চোখের পাওয়ার থাকে বা পাওয়ার যদি আপনার ওপর নিচ হয় তাহলে আপনার এরকম সমস্যা হতে পারে। আগে আপনি আপনার একটু চোখের পাওয়ারটা টেস্ট করান, আর খুব বেশি রোদে আপনি বাইরে বেরোবেন না বা খুব বেশি লাইটের দিকে আপনি তাকাবেন না। একেবারে। আমি আরেকবার চেম্বারে একটু বলে দিই, 4 সেপ্টেম্বর বনগাঁয় চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 5 সেপ্টেম্বর ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। 6 সেপ্টেম্বর আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা। 6 সেপ্টেম্বর বর্ধমান চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 6 সেপ্টেম্বর কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 6 সেপ্টেম্বর মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর বহরমপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 7 সেপ্টেম্বর দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 7 সেপ্টেম্বর কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর বোলপুর চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এস ভাদুরী। 9 সেপ্টেম্বর হেরিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 10 সেপ্টেম্বর মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 12 সেপ্টেম্বর আরামবাগ চেম্বার করছেন ডক্টর এ হালদার। 13 সেপ্টেম্বর শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 13 সেপ্টেম্বর খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 13 সেপ্টেম্বর বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 14 সেপ্টেম্বর আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 14 সেপ্টেম্বর শিলচরে চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 14 সেপ্টেম্বর গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 14 সেপ্টেম্বর পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 14 সেপ্টেম্বর কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 15 সেপ্টেম্বর ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 15 সেপ্টেম্বর ঝাড়গ্রাম চেম্বার করছেন ডক্টর এ হালদার। 16 সেপ্টেম্বর দিল্লিতে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 19 সেপ্টেম্বর রায়গঞ্জে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 21 সেপ্টেম্বর নিউ আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 28 সেপ্টেম্বর অর্থাৎ 28 সেপ্টেম্বর জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 10th অক্টোবর হলদিয়া চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 13th অক্টোবর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। এবং আবারও বলছি, মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে এনবিপি, কলকাতার ল্যান্সডাউন, এছাড়া হাতিবাগান, আমতলা, খিদিপুর চেম্বার তো রয়েছেই, হাওড়া, শিবপুর, বালচিকুড়ি বাজার এবং বেলুড়ে চেম্বার। 9830235527, 9830235537 এই দুটি হেল্পলাইনে অ্যাপয়েন্টমেন্ট করবেন প্রিভিয়াস ডিপোজ অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। আজকের হাতে সময় নেই, অবশ্যই আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে ডেফিনেটলি আমরা ফিরবো এনবিপির অনুষ্ঠান নিয়ে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্যকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।